রুদ্র রুমে গিয়ে দেখে ইমা কমফোর্টার মুড়ি দিয়ে বসে আছে। ভুরুকুচকে একটু উকি দিয়ে দেখে ইমার চোখে পানি। একটু অবাক হয় সে। কান্না করার মতো তো কিছুই হয়নি, তবে এই মেয়ে কান্না করছে কেন? মার্সি, মার্সি, ইমা। ইমা চমকে উঠে পিছনে তাকায়। রুদ্রকে দেখে দ্রুত চোখের পানি মুছে নেয়। তার অজান্তেই কখন যে চোখে পানি চলে এসেছে টেরই পায়নি। এই মেয়ে, নিজের নাম জানো না তুমি? ডাকলে সাড়া দাও না কেন? ডেকেছেন আপনি? নাম কি তোমার? ইমা। সম্পূর্ণ নাম বলো, ইডিয়ট। মার্শিয়া সুলতানা ইমা। তো মার্শি ডাকলে বুঝো না যে তোমারই ডাকছি? ইমা কিছুক্ষণ চুপ থেকে বলে, অনেক আগে আব্বু আমায় মার্শি বলে ডাকতো, পরে আর কেউ ডাকে নাই, তাই বুঝতে পারি নাই। রুদ্র দীর্ঘশ্বাস ফেলে বলে, এখন তো আমি ডাকছি, ডাকলে যাতে সাড়া পাই। ইমা মাথা নাড়াই, তার মনে থাকবে। কান্না করছিলে কেন? বাই এনি চান্স প্রাক্তনের কথা মনে পড়ছিল বুঝি? রুদ্রর কথা শুনে ইমা হঠাৎই কান্না করে দেয়। রুদ্র হতভম্ব হয়ে দ্রুত কাছে বসে বলে, এই মেয়ে মার্শি, কান্না করছো কেন আবার? আপনি দয়া করে ওই কথা বলবেন না, আমার ভয় লাগে। ভয় লাগে কেন? আমি আমি ওই লোকটাকে অনেক ভয় পাই। কেন? কি করেছে তোমার সাথে? কেন ভয় পাও? এমা কিছুই বলে না, চুপ করে থাকে। তার মনে হয় রুদ্র হয়তো সব জানার পর তাকে দূরে ঠেলে দেবে, তাকে ভুল বুঝবে। সে তো দ্বিতীয়বারের মতো সর্বহারা হতে চায় না, এখানেই থাকতে চায় সে। এরা যে অনেক ভালো, কোনো মতে এদের হারাতে চায় না সে। রুদ্র ইমার থেকে কোনো উত্তর না পেয়ে উঠে পড়ে। ওয়াশরুমে গিয়ে ভার্সিটির জন্য তৈরি হয়ে আসে। বেরিয়ে দেখে ইমা এখনো বিছানায় বসে আছে। ব্রেকফাস্ট করতে আসো। তারপর আর কোনো কথা ছাড়া নিচে চলে যায়। ইমা নিজেকে সামলে উঠে রুদ্রের পিছু পিছু বের হয়। খাওয়ার সময় রুদ্র বাবাকে বলে, বাবা একটা মিস্টেক হয়ে গেছে, তাড়াহুড়োতে ইমার রেজাল্ট আনা হয়নি, তো যাও আবার গিয়ে নিয়ে আসো। বাবার এমন দায় ছাড়া কথায় রুদ্র অবাক হয়। বাবা? কিসের বাবা? তোমার বউ না, তুমি সামনে নাও গিয়ে। জানোই তো পারবো না এখন, তাই খোঁটা দিচ্ছ? তো আমি কিভাবে পারবো? তাহলে থাক, আমার বউকে পড়াশোনা করাবো না আমি। লাগবে না কোনো কাগজপত্রের। রুদ্রের কথায় খাবারের প্লেটে ইমার হাত থেমে যায়। তবে সে মাথা তুলে তাকায় না। তাকে যে এখানে থাকতে দিয়েছে এটাই তো অনেক। পড়াশোনা তার জন্য বিলাসিতা। সোহেলের সাথে আমার কথা হয়েছে, সে শহরে আসবে একটা দরকারে, ওকেই বলবো সব নিয়ে আসতে। আমাকে শোনাচ্ছ কেন? আমার সিদ্ধান্ত আমি দিয়ে দিয়েছি, আমার বউ না, আমার সিদ্ধান্তই সব। রিয়াজুল হক খেপে গিয়ে বলেন, রাখো তোমার সিদ্ধান্ত। যেখানে তুমি নিজেই আমার উপর নির্ভরশীল, সেখানে বউয়ের সিদ্ধান্ত নিজে নেও কিভাবে? রুদ্র আড়ালে মুচকি হাসে। বাবাকে রাগাতে পারলে তার বেশ ভালো লাগে, তবে বাবার একটা স্বভাব ভালো না, কথায় কথায় তাকে টাকার খোঁটা দেবে। তোমার যা ইচ্ছে করো গে, এখন কয়েকটা টাকা সব পাঠিয়ে দিও। সেদিন তোমার পুত্রবধূর জন্য শপিং করতে গিয়ে টাকা শেষ। নিজে জোগাড় করে নাও গিয়ে। আমি তো তোমাকে বলিনি শপিং করে দিতে। নিজেও তো করে দাওনি। বিয়ের দিন ভালো কোনো পোশাকও আনতে দাওনি ওকে। সেই তো ড্রেসের জন্যই আমারই খরচ করা লাগছে। ভবিষ্যতে আরও করা লাগবে। এখন থেকে কামাই করা শুরু করো, ইনভেস্ট করো কিছু, আমিও শুরু করে দিব। সেই আবার আমার পিছুই পড়েছ। তুমি ছাড়া আর কে আছে বলো প্রিয় আব্বাজান? বলি মুচকি হেসে মায়ের উদ্দেশ্যে বলে, আম্মু আমি আসছি। তারপর এক পলক ইমার দিকে তাকায়। ইমাও তখন রুদ্রর দিকেই তাকিয়েছিল, হয়তো আশা করছিল রুদ্র তাকেও কিছু বলবে। চলেই তো যাবে আজ ফ্ল্যাটে। তবে ইমার আশাতে পানি ঢেলে দিয়ে রুদ্র কিছু না বলেই বেরিয়ে যায়। মেহের বেশ এক্সাইটেড হয়ে রুমে বসে আছে, গুনগুন করে গান গাইছে আর ফোন দেখছে। তখনই ইমা আসে। এই রুমে তার আসতে কোনো সংকোচ লাগে না। মেহের তাকে দেখে খুশিতে বলে, আসো আসো ভাবি, চলো তোমায় একটা খুশির খবর দিই। ইমা মুচকি হেসে বলেন, এত খুশি কেন তুমি? ব্যাপার কি? আরে ভাইয়ার টুর্নামেন্ট সামনে, জানো ভাইয়া অনেক ভালো বাস্কেটবল খেলতে পারে। ভাইয়ার খেলার দিন আমিও যাই, এবার তোমাকেও নিয়ে যাব। আমি? যেতে দিবে? আরে নো টেনশন, ভাইয়া আছে না, কেউ কিছু বলবে না। তাছাড়া ভাইয়ার গ্রুপকে ভার্সিটিতে সবাই চেনে, অনেক ভালোবাসে সবাই। ইমাও মনে মনে একটু এক্সাইটেড হয়। তার শহরে আগে কখনোই আসা হয়নি। তাদের এলাকার একটা আপু শহরের ভার্সিটিতে পড়ে শুনেছিল। ওনার থেকে শুনেছিল এসব ভার্সিটি নাকি অনেক সুন্দর হয়। ইমারও ইচ্ছে ছিল কখনো ঘুরবে সে। এবার কি সেই ইচ্ছে পূরণ হবে? মেয়ের কথা বলতে বলতে খেয়াল করে ইমা তার খেয়ালে নেই। ও ভাবি, শুনছো তুমি? হ্যাঁ হ্যাঁ বলো, শুনছি আমি। চলো তোমায় ভাইয়ার ফ্রেন্ডদের কথা বলি। আমি সবাইকে দেখেছি, ওরা প্রায় আমাদের বাসায় আসতো। একজন হিমেল ভাইয়া, অনেক সুইট, আমায় অনেক আদর করে। আর একজন সাজিদ ভাইয়া, কিছুটা অন্যরকম, মানে কিছুটা রুদ্র ভাইয়ার মতো। আমার তো ভয়ই লাগে ওনার সাথে কথা বলতে। তারপর মোনা আপু, হিমেল ভাইয়ার কাজিন,
ও অনেক কিউট, চশমা পরে। আর সিয়া আপু, সেও ভালো। তবে আরেকজন আছে, ডিফারেন্ট। রুদ্র সম্পর্কে জানতে ইমার অনেক আগ্রহ, তাই তার বন্ধুদের ব্যাপারেও আগ্রহ নিয়ে শুনছে। কে সে? লিলি আপু। এ না একটু অন্যরকম, মানে চিপকুট বলতে পারো। অল টাইম ভাইয়ার পিছু পিছু ঘুরবে, বলে ভাইয়াকে ভালোবাসে, কিন্তু ভাইয়া ওকে পাত্তা দেয় না। এবার মন একটু খারাপ হয়ে যায়। তার মানে রুদ্রর জীবনেও বিশেষ কেউ আছে। তুমি এত কিছু কিভাবে জানো মেহু? আরে ওরা নিজেই বলেছে সবাই অনেক ফ্রেন্ডলি, দেখবে তোমার সাথেও পরিচয় হলে মনে করবে তাদের সমবয়সী, অনেক মজা করবে করে তারা। তারপর বেশ কিছুক্ষণ তারা গল্প করে। মেহের তাকে রুদ্রর বিষয়ে অনেক কিছু জানায়, রুদ্রর স্বভাব, পড়াশোনা, খেলাধুলা, ট্যুর, সব। তবে ইমার মাথায় একটা নামে গেঁথে গেছে, লিলি শিকদার। দোস্ত, তুই ভার্সিটিতে? হ্যাঁ। এমন ভাব করছিস যেন ভূত দেখছিস। ভূতের থেকে কম কিছু না তো। তোর তো আরও একদিন পরে আসার কথা ছিল। হ্যাঁ, একটু ঝামেলা হয়েছিল, তাই গতকালই চলে এসেছি। হ্যাঁ রে, সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ। এরই মাঝে মেয়েরা চলে আসে। লিলি এসে বলে, আহনাব তুমি এসেছো? হিমেল পাশ থেকে বলে, কেন তুমি দেখতে পারছো না? মোনার চশমাটা লাগবে? মনার সাথে সাথে নিজের চশমা হাতে ধরে নেয়, কারণ এই হিমেলের বদভ্যাস হলো কথায় কথায় মনার চশমা ধরে টানাটানি। মনা এবার রেগে গিয়ে বলে, এই হিমেলের বাচ্চা, এইবার টানাটানি করে আমার চশমা ভাঙলে তোর খবর আছে বলে দিলাম। কি খবর করবি রে? গতকাল তো সেই আমিই কিনে দিলাম, এইবার আবারও দিব। বলেই মনার চশমাটা আচমকা টেনে খুলে হাতে নিয়ে নেয়। বেচারি রেগে 2-4টা থাপ্পড় লাগিয়ে দেয়। মনা মেয়েটা সহজে রাগে না, তবে রাগলে থামানো যায় না। স্টপ, তোমরা চুপ করো, আমার একটা গুরুত্বপূর্ণ কথা বলার আছে। লিলির কথায় দুজন থেমে যায়। মোনা তার চশমাটা কেড়ে নিয়ে আবারও পরে নেয়। এই চশমাটা ছাড়া সে সবকিছু একটু ঘোলা দেখে। হিমেল লিলিকে ভেঙিয়ে বলে, স্টপ। হ্যাঁ বলো শুনি। গাইস, মনে আছে গতবার ভলিবল টিমের প্লেয়াররা জেতার পর টিম লিডার গ্রাউন্ডেই তার গার্লফ্রেন্ডকে প্রপোজ করেছিল? ইস, কবে যে রুদ্র আমার এভাবে প্রপোজ করবে। স্বপ্নে লিলি, বাস্তবে না। হিমেলের কথায় লিলির রাগ হয়। সে হিমেলকে দেখাতে রুদ্রর হাত ধরে বলে, আহনাব, তুমি হিমেলকে চুপ করতে বলো। তুমিও যে আমাকে ভালোবাসো সেটা জানিয়ে দাও তো। রুদ্র এতক্ষণ সাজিদের সাথে টুর্নামেন্টের ব্যাপারে কথা বলছিল, তাই সে এদের কথা খেয়াল করেনি। তবে লিলির কথায় সে এদিকে ফেরে। লিলির হাত ছাড়িয়ে বলে, কি বললে? তুমি তো আমায় ভালোবাসো আহনাব, এটা ওদের জানিয়ে দাও। ওয়েট, আমি কি কখনো তোমায় বলেছি আমি জানি আহনাব? রুদ্রাজ সরাসরি বলে, দেখো লিলি, আমরা ফ্রেন্ড, এই ফ্রেন্ডশিপকে নষ্ট করো না। আমি কখনো তোমায় ভালোবাসি বলিনি, আর বলবোও না। দয়া করে নিজে থেকে ভুল ধারণা নিয়ে বসে থেকো না। আমি তোমায় আগে থেকেই সাবধান করে দিচ্ছি। লিলির চোখ মুখে আধার নেমে আসে, তবে সে কষ্ট করে মুখে হাসি ফুটিয়ে বলে, আমি তোমার জন্য অপেক্ষা করব আহনাব। একদিন তুমি আমায় ঠিক ভালোবাসবে। সিয়া লিলিকে টেনে দূরে সরিয়ে নেয়। তোর মাথা খারাপ হয়ে গেছে? 2 বছরের বেশি হয়ে গেছে রুদ্র তোকে ভালোবাসে না। আর কত বেহায়া হবি? কিন্তু আমি তো ওকে ভালোবাসি বল। ভালোবাসলে একটু বেহায়া হতে হয়। দেখ, এখনো সময় আছে, তুই এসব থেকে দূরে সরে আয়। পরে অন্য কোনো খবর শুনলে তুই নিজেকে সামলাতে পারবি না বলে দিচ্ছি। সিয়া একটু চালাক প্রকৃতির মেয়ে। ছেলেদের কথার টোনে তার একটু সন্দেহ হয়। তার মনে হচ্ছে তারা তো কিছু একটা লুকাচ্ছে, হয়তো সেটা রুদ্রেরই ব্যাপার। তবে লিলি বুঝতে পারছে না, রুদ্র বারবার তাকে মানা করলেও সেই পিছনে লেগেই আছে। নিশ্চিত মেয়েটা একদিন বড় ছ্যাঁকা খাবে। একে কোনোভাবে সামলানো যাচ্ছে না। প্র্যাকটিস শেষে রুদ্র ফ্ল্যাটে ফিরতে রাত হয়ে যায়। যেহেতু সময় বেশি নেই, তাই একটু বেশি করে প্র্যাকটিস করতে হচ্ছে। রুদ্রর মাঝে মাঝে একা থাকতে হয় বলে টুকটাক রান্না পারে। তাছাড়া সামিনা বেগম আসলে বেশি করে খাবার নিয়ে আসেন, যাতে ফ্রিজে রেখে সে কয়েকদিন খেতে পারে। তবে আজকে পরিশ্রম করে এসে কিছুই রান্না করতে মন চাচ্ছিল না, তাই একটা ইনস্ট্যান্ট নুডলস রান্না করে সেটা দিয়েই ডিনার সারে। আজকে একটা দরকারে সাজিদ তাদের বাসায় চলে গিয়েছেন, আর মনাকে বাসায় পৌঁছে দেওয়ার জন্য হিমেলও যেতে হয়েছে, তাই রুদ্র একাই ছিল। রাত্রে এমন অল্প খাবারে তার পেট ভরেনি। সকালে বলা বাবার কথা মনে পড়ছিল। ইমাকে সাথে আনলেই বোধহয় ভালো হতো। মেয়েটা ভালো রান্নাও ভালো পারে, আবার শরীরও ম্যাসেজ করে দিতে পারে। এসব ভাবতে গিয়ে মনে পড়ে, একবার মেহুকে ফোন দিয়ে খবর তো নেওয়া যায়, কিন্তু আবার দ্বিধায় পড়ে যাই। এমাকে নিয়ে এত ভাবছে কেন? অবশেষে দ্বিধাবোধের কাছে হেরে আর ফোন দেওয়া হয় না। কি চুপচাপ ঘুমিয়ে পড়ে। যদিও এই কয়দিন ইমা তার একটা অভ্যাসও হয়ে গেছে, তাই তো বিছানার পাশে জায়গাটা খালি খালি লাগছে। অপরদিকে ইমা গুটি গুটি পায়ে মেহুর রুমে এসেছে। তার একা রুমে ভয় লাগছে। চাচার বাড়িতে তো রিদি তার সাথে থাকতো, খালি অন্ধকার রুমে তার দম বন্ধ হয়ে আসতে চায়।
ইমাকে দেখে মেহের বলে, ভাবি এত রাতে তুমি? ইমা আমতা আমতা করে বলে, মেহু, আমি আমি তোমার সাথে থাকি। থাকি মানে? আমার সাথে ঘুমাবা? ইমা মাথা নাড়তেই মেহের তাকে টেনে রুমে আনে। তুমি কি একা ভয় পাও? রিদিও বলেছিল তোমার নাকি আগে একসাথে থাকতে। আসলে ওই ভয়ই লাগে, দম বন্ধ বন্ধ লাগে, একা থাকতে পারে না। আচ্ছা সমস্যা নেই, আসো গল্প করতে করতে ঘুমাবো। তবে একটা কথা জিজ্ঞাসা করি, বলো তোমার চাচি কেমন মানুষ? না মানে আমরা যখন গিয়েছিলাম ভালোই তো মনে হয়েছে। হ্যাঁ, চাচি বেশ ভালো মানুষ, চাচা বেশি ভালো। তবে তোমার জামা কাপড় অমন ছিল কেন? ওরা কি দিত না? আর তোমার আঘাতগুলো? আরে না, আসলে চাচার সংসারে থেকেছি তো, দেখছোই তো চাচার কতটা কষ্ট করে সংসার চালাতে হয়। তাই আমি একটু সাবধানে থাকতাম। বাড়ির কাজ করতে কিংবা খেলতে গেলে জামা ছিঁড়ে গেলেও বলিনি। চাচা তো ঈদে আমাদের ড্রেস কিনে দিত, তাছাড়াও মাঝে মাঝে দিত, আমি বেশি নিতাম না। চাচা তো এসব জানেই না। আর আঘাতগুলা? এবার শুকনো হাসি দিয়ে বলে, আমার অপরাধের শাস্তি সেগুলো। আসলে চাচি না, একটু অন্যরকম মানুষ। রাগ উঠলে নিজে চিনতে পারে না, নয়তো এমনিতে অনেক আদর করে। ওই দিন চুলা থেকে ভাত নামাতে গিয়ে ফেলে দিয়েছিলাম, তখন মেরেছিল। পরে কিন্তু নিজে রান্না করে আবার আমাকেও খাইয়েছে ও। বলে ইমা হেসে দেয়। মেয়ের অবাক হয়ে তাকায়। আসলে দুনিয়াতে কত জাতের মানুষ আছে, ইমার চাচিকে দেখেই বোঝা যায়নি উনি কেমন মানুষ। একদিন দেখে মেহেরের মনে হয়েছিল অনেক ভালো, তবে সবারই খুঁত থাকে। যেমন শেফালি বেগমের খুঁত হচ্ছে হুটহাট প্রচণ্ড রেগে যাও। তবে যারা এমন থাকে তারা মন অনেক নরম হয়। রাগ কমে গেলেই আবার সব ভুলে যায়, তখন নিজের ভুল বুঝে আবার আদরও করতে আসে। তবে মেহের তো এটা জানে না ইমার গায়ে থাকা অন্য আঘাতের কথা, যেমন তার কোমরে থাকা সিগারেটের পড়া দাগ, যেটা সজীব দিয়েছিল শুধু তার কথাগুলো মতো না চলার জন্য। উল্টো সেদিন সাহস করে প্রতিবাদ করতে গিয়েছিল সে, তাই তো প্রতিদানে আঘাত পেয়েছিল। দোষ তার একটাই, ডাকার পরও সে সজীবের কাছে যায়নি। কে চাইবে স্বেচ্ছায় কষ্টকে আপন করে নিতে? তবে সেদিনের পর একটা ভালো হয়েছে, সজীবের নিজে মুখে স্বীকার করে কিছু অন্যায়ের কথা জানতে পেরেছিল। যেমন শহরে চাকরি করার কথা বলে এসে জুয়া খেলা, মেয়েদের কাছে যাওয়া ইত্যাদি। ইমার মনে সেসব তীব্র ঘৃণার সৃষ্টি করেছিল, আর তার তো শুনতেও ঘৃণা করেছিল এসব। একমাত্র রিদিকে নিয়ে সজীব ব্ল্যাকমেইল করায় তাকে সেখানে থাকতে হয়েছে। তবে আল্লাহর রহমতে অবশেষে কিছুটা জবরদস্তির পর সজীব তাকে ডিভোর্স দেওয়ায় সে মুক্তি পেয়েছে। সকাল সকাল ঘুম থেকে উঠেই ইমা রান্নাঘরে চলে এসেছে। তার হাতের আঘাত ভালোই হয়ে এসেছে। সেদিনের পর গিয়ে কিছু একটা থেকে লেগে কেটে গিয়েছিল, এখন আর সমস্যা নেই, তাই তো চলে এসেছে নিজে রান্না করতে। হালিমা বেগম ইমাকে না করলেও সে শুনেনি। এরই মাঝে সামিনা বেগম উঠে পড়েন। ড্রয়িংয়ে বসতেই আজও ইমা এসে চা দেয় ওনাকে। তারপর আবার রান্নাঘরের দিকে যেতে নিলে তিনি ডাকেন, কোথায় যাচ্ছ? নাস্তা বানাতে? লাগবে না, হালিমা বানাবে, তুমি বসো এখানে। কিন্তু আমি তো সব তৈরি করে রেখেছি। সামিনা বেগম ভুরু কুঁচকে বলেন, কি করেছো চলো দেখি। আপনি বসুন না, চা খান। সামিনা বেগম না বসে চা হাতেই রান্নাঘরে যান। ইমা কোনো কথা ছাড়াই চুপচাপ নিজের কাজ শুরু করে। তবে এক একজনের রান্নার ধরন তো এক এক রকম, স্বাভাবিকভাবেই ইমার রান্নার ধরনও ওদের থেকে আলাদা। তাই সামিনা বেগম নিজে থেকে বলে বলে দিচ্ছিলেন। এবার প্রথমে অবাক হলেও পরে খুশি মনে শাশুড়ির কথা মতো কাজ করছিল। শুধু কাজে নয়, টুকটাক আলাপও চলছিল তাদের মাঝে। পাশেই দাঁড়িয়ে হালিমা আর রোমানা অবাক হয়ে তাকিয়ে থাকে। 2 দিন আগেও যিনি ইমাকে দেখতে পারছিল না, তার আজ এত পরিবর্তন। তখনই রিয়াজুল হক হাই তুলতে তুলতে উঠে আসে। আজকে সোহেল ইসলাম শহরে আসবেন, সাথে ইমার কাগজপত্র দিতে এ বাড়িতে আসবে। সেটা তো ঘরের গিন্নিকে জানাতে হবে। তবে রান্নাঘরের দিকে তাকিয়ে যেন হা হয়ে যায়। তার বউ তার পুত্রবধূর সাথেই একসাথে রান্না করছে, আবার গল্পও করছে। তাদের যেন আশেপাশের দিকে কোনো খবরই নেই। তিনি একটু এগিয়ে গিয়ে রুমানাকে বলে, এই রুমানা, বাইরে তাকিয়ে দেখে তো সূর্য কোন দিকে দিয়ে উঠতেছে। রোমানাও বলদের মতো জানালা দিয়ে উকি দিয়ে দেখে, বলে, ভাইজান পূর্ব দিকেই তো। কি বলিস? তাহলে তো কি আমারই চোখে প্রবলেম হলো নাকি? এতক্ষণে সামিনা বেগম মুখ খুলেন। তিনি স্বামীর কথার ধরন সবই বুঝতে পেরেছেন। জি, আপনার চোখের সমস্যা। বলি কি, আসার সময় ডাক্তার দেখিয়ে আসবেন, নয়তো নাতি নাতনিদের দেখার আগেও চোখ খেয়ে বসবেন। শাশুড়ির কথায় ইমা লজ্জা পেয়ে যায়। লজ্জা পেয়ে মাথা নিচু করে নিজের মতো কাজ করতে থাকে। কিন্তু আজ তো সময় হবে না, সোজা বাসায় চলে আসতে হবে। আজকে সোহেল বাসায় আসবে। ইমা বলে, চাচা আসবে এই বাসায়? হ্যাঁ, তোমার কাগজপত্র নিয়ে আসবে। ইমার মন ভালো হয়ে যায়। তার এই চাচাকে সে অনেক ভালোবাসে। তার ছোট থেকে মেয়ের মতোই আদর করছে। হয়তো অনেক ভালো রাখতে পারেনি, তবে যতটুকু সামর্থ্য ছিল করেছেন। আর ইমাও কম বয়সে অনেক কিছু বুঝে গিয়েছে। হয়তো বাবা মা না থাকলেও ছেলে মেয়ের বয়সেই
আগেই ম্যাচুরিটি পেয়ে যায়। তাই তো সে যাতে চাচার উপর বোঝা না হয় তারই চেষ্টা করেছে। তবুও তো নিজের অজান্তেই চাচার অনেক ক্ষতি করে ফেলেছে। এখন তার একটাই লক্ষ্য, এখানে ভালো থাকা, যাতে পরবর্তীতে আবার চাচার সংসার বোঝা না হতে হয়। চলবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।